আসসালামু আলাইকুম। সায়েন্স একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেলাম আমি এইচআর হাসিব। আজকের আলোচনার টপিকস এসএসসি কেমিস্ট্রি। এসএসসি কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়। পদার্থের গঠন। আচ্ছা, তো আমাদের আলোচনার টপিকসগুলো এখানে মোটামুটি লেখা আছে। পদার্থের গঠন, মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণু, অণু, প্রতীক সংকেত, আপেক্ষিক ভর। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এই সম্পর্কে আর লাস্টে কোশ্চেন লেভেল ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পদার্থের গঠন। অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। পদার্থ কি? ফিজিক্স ক্লাসে আমরা পড়ি বা এর আগে পড়েছি, পদার্থ হচ্ছে সেই জিনিস যার ভর আছে, আকার আছে, তারপর বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, সেটাকে বলা হয় পদার্থ। এখানে পদার্থের গঠন, এখন বলছে যে পদার্থ কি কি দ্বারা গঠিত হয়, পদার্থের ভেতরের জিনিসগুলা কি সেটা একটু দেখব। তো প্রথমে যদি আমরা যাই পদার্থ, তাহলে পদার্থকে প্রথমে যদি ভাঙা হয় তাহলে পাওয়া যায় অণু। দেন যদি এটাকে ভাঙা যায় তাহলে সেটাকে আবার পাওয়া যায়, সেটা হচ্ছে পরমাণু। তো প্রথমে অনেকগুলো বিজ্ঞানী কি করলো, পদার্থকে ক্ষুদ্রতম অংশে পরিণত করলো, যেটার নাম দিল অণু। তারপর বিজ্ঞানীরা আবার সেটাকে ভাঙার চেষ্টা করলো, ভাঙতে ভাঙতে লাস্ট ফিনিশিং যেটা পায় সেটা হচ্ছে পরমাণু। বিজ্ঞানী ডেমোক্রিটাস এরকম একটা মতবাদ দেয় যে পরমাণুর ক্ষুদ্রতম আর অংশ হয় না, মানে পরমাণুকে আর কোনো ভাগে ভাঙা যায় না। যার ফলে সে একটা নাম দেয়, যেটা নাম ছিল এটিএম, অ্যাটম। এটিওএম, অ্যাটম। বিজ্ঞানী ডেমোক্রিটাস এটা একদম শিথিল করে দেয় যে পরমাণুকে আর কোনোভাবে ভাঙা যায় না। পরবর্তীতে কিছু বছর পর এই পরমাণুকে আবার নতুনভাবে ভাঙা হয় এবং সেই জিনিসগুলো পাওয়া যায় দুইটা কণিকা, একটা হচ্ছে স্থায়ী কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা। তো আমরা মোটামুটি পদার্থের গঠনটা কিভাবে তৈরি হয়, প্রথমে তো যেটা হয় সেটা হচ্ছে পদার্থকে ভাঙলে পাওয়া যায় অণু, দেন পাওয়া যায় পরমাণু, পরমাণুকে ভাঙলে আবার দুই ধরনের কণিকা পাওয়া যায়, মানে দ্যাট মিন্স কণিকা পাওয়া যায়। এখন জিনিসগুলোকে আমরা কি করলাম, আপ টু লো ভাঙলাম। এখন যদি বলা যায় অনেকগুলো কণিকাকে একসঙ্গে করলে কি পাওয়া যাবে, সেটা হচ্ছে পরমাণু। আবার অনেকগুলো পরমাণুকে একসঙ্গে করলে কি পাওয়া যাবে, সেটা হচ্ছে অণু। আর অনেকগুলো অণুকে একসঙ্গে করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পদার্থ। তা আমরা মোটামুটি পদার্থের গঠন সম্পর্কে দেখছি। আমাদের অণু পরমাণুর বিস্তারিত আলোচনা আছে এই টপিকসে। এখানে সম্পূর্ণভাবে অণুর ব্যাখ্যাগুলো দেখব, অণু কিভাবে কি তৈরি হয়, পরমাণু কি, পরমাণুর বৈশিষ্ট্য সবকিছু। তো পদার্থের গঠনে তোমাদের এসএসসি ফিজিক্সে, এসএসসি কেমিস্ট্রিতে এর বাইরে সেরকম কোনো আলোচনা নাই, আর খুব শর্টলি আলোচনা করা আছে। 2 নম্বর টপিক যেটা, সেটা হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ। আচ্ছা, পদার্থের দুইটা এখানে ভাগ দেওয়া আছে, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক কি আর যৌগিক কি? মৌলিক, যৌগিক মাথায় রাখবা। পর্যায় সারণীতে 118টা মৌল আছে। 118টা মৌল হচ্ছে মৌলিক। মৌলিক বলতে তার আগে বোঝায় যাদেরকে ভাঙলে ওই জিনিসটা ছাড়া আর কোনো জিনিস পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক। এখন যদি মৌলিক হয় পদার্থ, তাহলে কি বলবো, যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ আমরা লিখতে পারি নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, যেগুলো পর্যায় সারণীতে আছে সবগুলাই মৌলিক পদার্থ। এখানে আছে 118টা মৌল, কারণ পর্যায় সারণীতে যে সকল মৌলগুলো দেওয়া আছে ওই মৌলগুলোকে তুমি ভাঙলে অন্য কোনো কিছু পাবা না। দেন যেটা বলা যায় সেটা হচ্ছে যৌগিক। যৌগিক মানে কি, যে সকল জিনিসকে ভাঙলে ওই জিনিসটা ছাড়াও আরো অনেকগুলো জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে যৌগিক। এখন যদি বলা হয় যে পদার্থ, যৌগিক পদার্থ কি, যৌগিক পদার্থ হচ্ছে সেটা যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত আরো অনেকগুলা মৌল পাওয়া যাবে। যেমন যদি এটা হয় পানি, তাহলে পানিতে কি হবে, পানিকে ভাঙলে পাওয়া যাবে একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। দেন যদি বলা হয় কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ, দ্যাট মিন্স হচ্ছে যৌগিক পদার্থ, তাহলে এটা কি হবে, এটাকে ভাঙলে আবার পাওয়া যাবে কার্বন, অক্সিজেন। আশা করি বুঝা মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি। তো পর্যায় সারণীর ব্যাপারে কথা আসাতে যেটা মনে পড়লো সেটা হচ্ছে কেমিস্ট্রি পড়া শুরু করার আগে, যে জিনিসগুলো তোমার জানা দরকার সেই জিনিসগুলো হচ্ছে এই অধ্যায়, ওই জিনিসগুলো একটু বলে দেওয়া হবে। 1 নম্বর হচ্ছে যে পর্যায় সারণী। 2
2 নাম্বার হচ্ছে যোজনী, 3 নাম্বার হচ্ছে জারণ সংখ্যা। এই তিনটা জিনিস কেউ যদি জানে, এই তিনটা জিনিস কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট যদি জানে, আমি বলছি এসএসসি কেমিস্ট্রি এবং এইচএসসি কেমিস্ট্রি তার দ্বারা অসম্ভব কিছু না। এসএসসি এবং এইচএসসি কেমিস্ট্রিতে যা কিছু আছে সবকিছু সে পারবে যদি এই তিনটা জিনিস তার মানে জ্ঞানে থাকে। এখন এই তিনটা জিনিস সে পর্যায় সারণীতে বেশি না, জাস্ট 30টা মতো মৌল দরকার, 30টা মতো মৌল মুখস্থ করতে হয়। পর্যায় সারণী 30টা মতো মৌল যদি মুখস্থ হয়ে যায়, দেন যোজনী, জারণ সংখ্যা, কোন কোন মৌলের যোজনী কোন কোন মৌলের জারণ সংখ্যা মুখস্থ করতে হবে তুমি নিজেই ভালোভাবে জানো, কারণ এসএসসি ফিজিক্সে কেমিস্ট্রিতে যত তুমি আসছো। সুতরাং যোজনী এই 30টা মৌল, যে সকল মৌলগুলো বেশি ব্যবহৃত হয়, রসায়নের সকল মৌলগুলো বেশি ব্যবহৃত হয়, আমরা দুই একবার পড়লেই বুঝতে পারি, ওই সকল মৌলের যোজনী এবং জারণ সংখ্যাগুলো মুখস্থ করে রাখতে হবে। তারপরে যেটা আছে যে তোমাদের 6 নাম্বার কি 7 নাম্বার অধ্যায়ে মেবি যোজনী জারণ একটা অধ্যায়ই আছে, ওখান থেকে যোজনী এবং জারণগুলো ক্লিয়ার করে নিতে পারো, তাহলে তোমাদের এই তিনটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আর এই তিনটা জিনিস ক্লিয়ার হলে কেমিস্ট্রিতে আর কিচ্ছু না যেটা তোমাদের অসম্ভব। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পরমাণু অণু। আমরা অধ্যায়টা মোটামুটি 2-3টা পার্টে শেষ করব। আমি প্রথম পার্টে 5টা টপিকস নিয়েছি, আপেক্ষিক ভর নিয়েছি, প্রতীক সংকেত, পরমাণু অণু এগুলো নিয়েছি। এটা আলোচনা করার পর নেক্সট যে মডেলগুলো আছে ওগুলো আলোচনা করব। পরমাণু অণু খুব জরুরি একটা জিনিস। পরমাণু কি, অণু কি? তো আমরা অণুর ক্ষুদ্রতম অংশকে বলতে পারি পরমাণু। আমাদের এখন যেটা আলোচনার টপিক সেটা হচ্ছে পরমাণু। পরমাণুকে দেখো বৈজ্ঞানিক কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটা অ্যাপ্লাইড কেমিস্ট্রির আলোচনার টপিকসটা হয় পরমাণু। মানে আমরা সবসময় ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আলোচনা করতে বেশি ভালোবাসি। তো পরমাণুকে ভাঙলে যেটা পাওয়া যায় বললাম, তো একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। দুই ধরনের কণিকা পাওয়া যায়, একটা হচ্ছে স্থায়ী কণিকা, একটা হচ্ছে অস্থায়ী কণিকা। এখন স্থায়ী কণিকা কোনগুলা, অস্থায়ী কণিকা কোনগুলা সেটা দেখব। স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী হচ্ছে মেসন, পজিট্রন, এই সকল টাইপের যে সকল কণিকা সেগুলো। এখন স্থায়ী কণিকা কি আর অস্থায়ী কণিকা কি? মনে করো স্থায়ী হচ্ছে সে সকল জিনিস যেগুলা একটা মানে পরমাণুতে সারা জীবন থাকে, অর্থাৎ প্রত্যেকটা পরমাণুতেই এই তিনটা জিনিস থাকবে, যেগুলো হচ্ছে স্থায়ী। আর অস্থায়ী কারা? কোন কোন পরমাণুতে আসে, আবার কোন কোন পরমাণুতে আসে না, অথবা কোন কোন পরমাণুতে কিছুক্ষণের জন্য থাকে, আবার কোন কোন পরমাণুতে থাকেই না, সেগুলো হচ্ছে অস্থায়ী। তো মেসন, পজিট্রন কণাগুলোর হয়তো নাম শুনেছি, বাট এগুলো সব পরমাণুর জন্য অ্যাভেলেবল না। কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রত্যেকটা পরমাণুর জন্য দরকার। অণু আর পরমাণুর মধ্যে যে জিনিসটা পার্থক্য সেটা হচ্ছে পরমাণু। পরমাণু নিয়ে বলি, পরমাণু হচ্ছে এক ধরনের কণিকা। পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণিকা যার মাঝে পদার্থের বৈশিষ্ট্য থাকে। পদার্থের বৈশিষ্ট্য থাকে। পরমাণু হচ্ছে এক ধরনের কণিকা, ক্ষুদ্রতম কণিকা যার মধ্যে পদার্থের বৈশিষ্ট্য থাকে। অণু কি? অণু হচ্ছে এক ধরনের কণিকা যার মধ্যে পদার্থের বৈশিষ্ট্য থাকে। বাট এদের মাঝে যে প্রবলেমটা, যে পার্থক্যটা, সেটা হচ্ছে অণু প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে, অণু প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে, বাট পরমাণু প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে না, এতটুকু ডিফারেন্ট। তাহলে কি হলো? অণু হচ্ছে পদার্থের একটা কণা যার মাঝে পদার্থের বৈশিষ্ট্য থাকবে, মানে যে পদার্থের অণু সেই পদার্থের বৈশিষ্ট্য থাকবে। দেন পরমাণু হচ্ছে পদার্থের এক ধরনের কণা যার মাঝে কি থাকবে? পদার্থের বৈশিষ্ট্য থাকবে। শুধু পার্থক্যটা কি? অণু মুক্ত অবস্থায় থাকতে পারবে পরিবেশে, আর পরমাণু মুক্ত অবস্থায় পরিবেশে থাকতে পারবে না। তো আমাদের মূল আলোচনা যেটা সেটা হচ্ছে পরমাণু। পরমাণুকে খুব ভালোভাবে জানতে হবে। কেমিস্ট্রি পড়ছি তার মানে পরমাণুর ভেতরে ঢুকে যে পড়তে হবে। পরমাণুতে কি পাইছি আমরা? দুই ধরনের কণিকা পাইছি, একটা স্থায়ী কণিকা, একটা অস্থায়ী কণিকা। অস্থায়ী কি? মেসন, পজিট্রন। স্থায়ী হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমাদের মূল আলোচনা যেটা সেটা হচ্ছে এই তিন মহান ব্যক্তিকে নিয়ে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে আমরা কি করি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বাদে যেগুলো আছে একটু মিশাই দিই। এখন আমাদের যেটা করা লাগবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে হবে যেন কোনো কিছু বাদ না থাকে। তো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, আচ্ছা আলাদাভাবে একটু বলি। ইলেকট্রন,
প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। ওকে, তো দেখো ইলেকট্রনের প্রকাশ রূপটা হচ্ছে ই, প্রোটনের প্রকাশ রূপ পি, নিউট্রনের এন। এটা গেল এদের প্রকাশ রূপ। দেন কি আসে? চার্জ। এটা চার্জ হচ্ছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। নিউট্রনের কোনো চার্জ নাই, নিউট্রনের কোনো চার্জ নাই মানে হচ্ছে এটা নিউট্রাল। নিউট্রাল মানে হচ্ছে শূন্য, নিউট্রনের কোনো চার্জ নাই, নিউট্রাল। ওকে, তাহলে এখন যেটা করা হয়, এটার কোনো আধান নাই। দেন একটা পরমাণুতে, একটা পরমাণু, এটা যদি পরমাণু ধরা হয়, পরমাণুর ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে প্লাস নিউট্রন থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে কে থাকে? ইলেকট্রন থাকে, এটা আমরা জানি। তো একটা পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সবসময় সমান হয়, কিন্তু কি হয়? বিপরীতমুখী। এটার চার্জ হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের চার্জ কি হবে? এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ওকে, আর নিউট্রনের যেহেতু কোনো চার্জ নেই সুতরাং এটা হচ্ছে শূন্য। তাহলে আমরা কি পাইলাম? প্রোটন এবং ইলেকট্রনের চার্জ সমান পাইলাম। আচ্ছা, তাহলে আমরা চার্জ সমান পাইছি। এবার যেটা করব সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর জিনিসটা যেটা দেখবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিসটা, একটু খেয়াল করে দেখো। ভরের ব্যাপারটাতে একটু ঝামেলা লাগে গ্রাম এবং কেজি নিয়ে, সেটাই বলতে যাচ্ছে। তো ইলেকট্রনের যে ভরটা আছে সেটা আমরা এখন মুখস্থ করব না, মনে করব যে ইলেকট্রনের ভরটা আমাদের মুখস্থ করার দরকার নাই, ওটা আপাতত থাক। আমরা প্রোটন আর নিউট্রনেরটা দেখব। প্রোটন এবং নিউট্রনের ভর যেটা সেটা হচ্ছে 1.6 × 10⁻24 গ্রাম। মাইন্ড ইট, গ্রাম। 1.6 × 10⁻24 গ্রাম। ভর কখনো তো প্লাস মাইনাস হয় না, ভর তো মানে মাইনাস হয় না, ভর তো প্লাসই অল টাইম। নিউট্রনের ভরও সেম 1.6 × 10⁻24 গ্রাম। এখন কেউ যদি মনে করো এই গ্রাম থেকে কেজি করবে তাহলে কি করতে হবে? 1.6 × 10⁻27 কেজি। কিভাবে সেটা বলি। মনে করো উপরে আছে -24, আচ্ছা 1.6 × 10⁻24। তুমি কি করবা? যখন গ্রাম থেকে কেজিতে করবা তখন কি করা হয়? 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে এত গ্রাম মানে ঐকিক নিয়মে করতে গেলে কি করা হয়? 1000 গ্রাম সমান হচ্ছে 1 কেজি। তাহলে কি করবা? 1 গ্রাম সমান কি করো? 1/1000। তার মানে 1000 দ্বারা তোমাকে ভাগ করতে হয়। তাহলে এখানে কি করতে হবে? সেম ভাবে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 মানে হচ্ছে 10⁻3। এটা যদি উপরে যায় তাহলে কি হবে? 1.6 × 10⁻24 - 3। দ্যাট মিন্স হচ্ছে 1.6 × 10⁻27 কেজি। তো 27 দিলে কেজি আর 24 দিলে গ্রাম। আই থিংক ক্লিয়ার। এখন তুমি দেখো আমাদের জাস্ট একটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে এই মহান ব্যক্তি প্রোটন। প্রোটনের যদি আমরা সবকিছু ওর চার্জ প্লাস ওর ভর যদি মুখস্থ করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের আশেপাশে দুইটা জিনিস কভার হয়। কিভাবে? প্রোটনের চার্জ সমান ইলেকট্রনের চার্জ, নিউট্রনের তো চার্জের দরকার নাই, তার মানে প্রোটনের একটা জিনিস মুখস্থ করলাম, ইলেকট্রন কমপ্লিট। আবার যদি প্রোটনের ভর মুখস্থ করে রাখে তাহলে নিউট্রনের ভর কমপ্লিট। আমি বলছি ইলেকট্রনের ভর মুখস্থ করার দরকার নাই। এই যে মানা করলাম, এই মানা করার জন্য তুমি কি করবা? মেনু একবার দেখতে যাবে, আর দেখতে গেলেই মুখস্থ হয়ে যাবে। তো নিউট্রনের যে ভরটা সেটা তোমাদের লাগবে অবশ্যই, সরি ইলেকট্রনের ভরটা তোমাদের অবশ্যই জরুরি, বাট আমি মানা করলাম এই জন্যই তোমরা দেখতে যাবা যে ওখানে কি আছে, যে জন্য ভাই মানা করছে। তো ভরটা একটু লিখেই দিই, এটা হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। একইভাবে দেখো গ্রাম করা আছে, যদি আমি এটাকে কেজি করি তাহলে কি লিখবো? 9.11 × 10⁻31 কেজি। মনে হয় যে ব্যাপারটা ক্লিয়ার। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি করা দরকার। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমাদের প্রতীক সংকেতের টপিকসে যাওয়ার আগে একটা জিনিস বাকি আছে, ওটা শেষ করে ফেলি। তোমাদের মেন বই প্রতীক সংকেত টপিকসে এই জিনিসটা দেখতে হবে। প্রতীক আর সংকেতের আলোচনাটা করছি, তার আগে একটু বলি। পরমাণুর মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, এটা যদি হয় পরমাণু, ভেতরে আছে নিউক্লিয়াস, বাইরে আছে ইলেকট্রন। আচ্ছা, এখানে আছে ইলেকট্রন, এটার ভেতরে আছে প্রোটন এবং নিউট্রন। এটার ভেতরে আছে প্রোটন এবং নিউট্রন, যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা।
নিউক্লিয়ন সংখ্যা কি? নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে আমাদের ভর সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা কি? নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে আমাদের ভর সংখ্যা। আচ্ছা, যেটাকে প্রকাশ করা হয় এ দ্বারা, আর এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো একটা পরমাণুতে প্রোটন জয়টা থাকে, ইলেকট্রন তয়টাই থাকে। তাহলে নিউট্রন কি করা হয়? এখন যদি মনে করো এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে নিউট্রন, যদি এই জায়গা থেকে মানে নিউক্লিয়ন এই সংখ্যাতে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তার মানে কি করতে পারি? ভর সমান লিখতে পারি পি যোগ এন, বা এন সমান হচ্ছে ভর মাইনাস পি। তার মানে ভর থেকে যদি প্রোটন সংখ্যা বাদে তাহলে পাবো নিউট্রন সংখ্যা। কথাগুলো হয়তো একটু বুঝতে কঠিন হচ্ছে, এবার ক্লিয়ার করছি। তোমাদের বইয়ে সোডিয়ামের কথা বলা আছে। সোডিয়ামের দেখো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ওর ভর সংখ্যা হচ্ছে মানে পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা হচ্ছে 23। আমাদের কি করা হয়? এরকম একটা পরমাণু দিয়ে বলা হয় এর প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বের করো। ওটা বের করতে যে আমরা ঝামেলাতে পড়ি, তো আমরা এখন ওটা বের করা দেখব। এখানে বের করব প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। একটা পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। মাইন্ড ইট, একটা পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে আমি লিখতে পারি এটা পারমাণবিক সংখ্যা কিন্তু 11। তাহলে এখানে বলা যায় প্রোটন হচ্ছে 11। ইলেকট্রন কি হবে? প্রোটন জয়টা, ইলেকট্রন সেম তয়টা। নিউট্রন একটা কি বললাম? নিউট্রন বলছি ভর থেকে প্রোটন বাদ দিয়ে দিতে হবে। ভর কে? 23। উপরে দেওয়া আছে আমার ভর, ভর হচ্ছে এই 23। 23 থেকে যদি আমি 11 বাদ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা 12। ভরের কথা বলতে যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে পর্যায় সারণীতে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে আমরা অনেকে এরকম টাইপের কথা বলি যে মৌলের ভর সংখ্যা তার পারমাণবিক সংখ্যার দিকে দ্বিগুণ। এটা ভুল কথা, এখানে সেটা প্রমাণ পাচ্ছ, কিন্তু অনেকগুলোর ক্ষেত্রে এটা কাজে দেয়। যেরকম অক্সিজেনের যদি পারমাণবিক সংখ্যা হয় 8, তাহলে ভর সংখ্যা হচ্ছে 16। তারপরে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হয় যদি 7, তাহলে ভর সংখ্যা 14। কথাটা যুক্তিসঙ্গত। কত পার্সেন্ট? 60%। 60% যুক্তিসঙ্গত। বাট এই জিনিসটাকে তোমরা 100% কখনো মনে করবে না। এটা থিওরিতে তুমি তোমার বেসিকটা উপরের দিকে নিয়ে যেতে পারো। কিভাবে? 60% মৌলের ক্ষেত্রে এটা হয় যে তার পারমাণবিক সংখ্যা দ্বিগুণ হচ্ছে তার ভর সংখ্যা। বাট বাকিগুলোর ক্ষেত্রে কি হয়? যে পারমাণবিক সংখ্যার দ্বিগুণ করলে যেটা পাওয়া যায় সেটার থেকে হয় 1 বেশি অথবা 1 কম। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া হয় 1 বেশি অথবা 1 কম, এরকম হয় পারমাণবিক ভরগুলা। এটাও আবার সবগুলোর ক্ষেত্রে সত্য না। এটা দেখা যাচ্ছে 90% কাজে দেয়। কারণ ক্লোরিনের দেখবা, ক্লোরিনের তোমাদের ভর সংখ্যা দেওয়া হয় 35.5, যেটার পারমাণবিক সংখ্যা 17। তাহলে কি হয়? 17 দুগুণে 34 হওয়ার কথা ছিল। আমার থিওরি মতো এটা 35 হওয়ার কথা ছিল, বাট এখানে 0.5 বেশি। সো এটা সবগুলোর ক্ষেত্রে হয় না। তো এটা তোমাদের হয়তো মুখস্থ করতে একটু হেল্পফুল হবে। যেটা হচ্ছে 20টা মৌল মুখস্থ করলে, যার মধ্যে 10টা মৌলেরই পারমাণবিক সংখ্যা দ্বিগুণ হচ্ছে তার ভর সংখ্যা। 5টা মৌলের ক্ষেত্রে হচ্ছে 1 কম বেশি, আর দেখে 2-1টা মৌলের ক্ষেত্রে এরকম পয়েন্ট আকারে আসছে। সো তোমার জন্য একটা ইজি হবে, এই জন্য বললাম আর কি। তো আমরা দেখো একটা মৌল যদি দিয়ে দেয়, মানে একটা পরমাণুর যদি ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা দিয়ে দেয়, তাহলে ওখান থেকে আমরা সুন্দরভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের করতে পারবো। এটা ডিফিকাল্ট রূপ কখন ধারণ করে সেটা একটু দেখে। মনে করো মৌল দেওয়া আছে অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম, আচ্ছা এত ঝামেলাতে না যাই, ক্যালসিয়াম 2+, 20, 40। আচ্ছা আবার ওটাও লিখে রাখি, এখানে একটা প্লাস দিই তাহলে হবে। এখন তোমাকে এরকম উপরে আধান দিয়ে দিয়েছে। আমি যেটা বলতে চাইছি, যেখানে নরমালি থাকলে তুমি হয়তো পারবা। নরমালি বলতে কি, প্রোটন 11, তারপর ইলেকট্রন 11, ভর সংখ্যা দেওয়া আছে 23, ওখান থেকে নিউট্রন 12 বের হয়ে যাবে, সুন্দরভাবে পারবা। বাট যদি মাথার উপর আধান দিয়ে দেয় তাহলে যে সমস্যাটা হয় সেটা নিয়ে একটু বলি। এটা তোমাদের অবজেক্টিভে তোমাদের বিভ্রান্ত করার জন্য দেয়। এটা হচ্ছে যে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। প্রোটন কি হবে? প্রোটনের মান সেম থাকবে, প্রোটন হবে 20। ইলেকট্রনের মান যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রোটন জয়টা, ইলেকট্রন তয়টা। বাট মাইন্ডেড, যদি মাথার উপর আধান দেওয়া থাকে তাহলে যেটা করতে হবে, এটার মানে হচ্ছে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন অলরেডি ছেড়ে দিছে, 2টা ইলেকট্রন অলরেডি ছেড়ে দিছে। তার মানে হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা হওয়ার কথা ছিল 20, বাট ওখান থেকে 2টা ইলেকট্রন আগেই ছেড়ে দিছে, তার মানে এটা হবে 18। শর্টকাট যে রূপটা সেটা হচ্ছে মাথার উপর আধান থাকলে, মাথার উপর যদি আধান থাকে তাহলে যত আধান থাকে সেটা যে চিহ্ন নিয়ে আধানটা থাকে সেটা তার বিপরীত করতে হয়। মানে এখানে আছে 2+, তার মানে এখানে আমরা করব 20 হয় ইলেকট্রন, তার মানে 20 - 2,
ছিল প্লাস 2 প্লাস, দ্যাট মিন্স হচ্ছে এখানে -2, তার মানে হচ্ছে এটা 18। নিউট্রন আমাদের সেম, ভর থেকে পারমাণবিক সংখ্যা বাদ দেব, তার মানে এটা হবে 20। আর একটু ক্লিয়ার করার জন্য এখানে আসে, এখানে কি হবে, প্রোটন হবে 11, ইলেকট্রন দেখো এখানে আছে প্লাস, প্লাস আছে তার মানে 1, তার মানে কি করব আমরা -1 করব, 11 - 1 দ্যাট মিন্স হচ্ছে 10। আর নিউট্রন কি করব, 23 থেকে 11 বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 12। আই থিংক এরপরে আর কোনো সমস্যা না থাকারই কথা। প্রতিকার সংকেতের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে এই যে আলোচনাগুলো করছিলাম এগুলো প্রতীক সংকেতের মধ্যেই, বাট এটা যেহেতু পরমাণু রিলেটেড তাই আমি পরমাণু টপিকস এর মধ্যে আলোচনাটা শেষ করে ফেললাম। প্রতীক সংকেতটাকে একটু ছোট করে বলে দিই। প্রতীকটা তোমরা মনে রাখবে এভাবে যে প্রতীক হচ্ছে পরমাণুর সংক্ষিপ্ত রূপ, পরমাণুর সংক্ষিপ্ত রূপ, পরমাণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক, পরমাণু থেকে প্রতীক। আর হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত, অণু থেকে আসছে সংকেত, দুইটা আলাদা আলাদা জিনিস। এখন পরমাণু আর অণু জিনিসটা আমি তোমাদের বুঝাইতে পারছি কিনা জানি না, তবে আরেকটু বলি, সেটা হচ্ছে যে অক্সিজেন এটা হচ্ছে একটা পরমাণু, বাট যদি দুইটা পরমাণু, অক্সিজেন দুইটা পরমাণু হয় তাহলে এটাকে আমরা বলি অণু। অণু আর পরমাণু অবশ্যই আলাদা, আমি প্রচুর মানে যতটুকু তোমাদের আলোচনা করা দরকার এসএসসি কেমিস্ট্রিতে সম্পূর্ণ আলোচনা করে ফেলছে, তারপরে যদি কোনো সমস্যা থাকে আমি একটু জানাবা। তো এটা হচ্ছে পরমাণু আর এটা হচ্ছে অণু। এখন দেখো অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত, পরমাণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক। তাহলে এখন আমরা বলেছিলাম পরমাণুতে, পরমাণু কোথায় পাওয়া যায়, পর্যায় সারণীতে যতগুলা মৌল আছে সবগুলো হচ্ছে পরমাণু। তার মানে পর্যায় সারণীতে যতগুলা লিখা আছে, যেমন তোমাদের কার্বন, অক্সিজেন, সোডিয়াম, ক্যালসিয়াম, এই সবগুলাই পরমাণু। এবার তো বোঝা, এই সবগুলাই পরমাণু। আর পর্যায় সারণীর 118টা মৌল যা কিছু লেখা আছে এই সবগুলাই পরমাণু। আর যেহেতু পরমাণু সংক্ষিপ্ত প্রতীক, তার মানে পর্যায় সারণীতে যা কিছু লেখা আছে সবগুলাই প্রতীক। ওকে, এখন প্রতীকটা কিভাবে আসে দেখো। প্রতীকটা হয় একটা মৌলের জন্য একটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, অথবা একটা মৌলের জন্য ডাবল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। প্রথম কারটা হয় ক্যাপস লক, ছোটটা হয়, আর পরেরটা হয় ছোট হাতের। এভাবে লেখা যায়। এই প্রতীকগুলা কি করা হয়, ইংরেজি ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ, ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক। ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে এই প্রতীক। সংকেতটা কি, অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যেমন পানি, এটা হচ্ছে এক ধরনের সংকেত, পানি হচ্ছে এক প্রকার অণু। দেন তুমি বলতে পারো যে অক্সিজেন O2 অণু, নট O2 একটা অণু, এটাকে তুমি লিখতে পারো সংকেত। এবার মনে হয় প্রতীক এবং সংকেত বোঝা হয়ে গেছে। লাস্টে যে টপিকসটা আছে আপেক্ষিক ভর, খুব জরুরি একটা বিষয়, মানে জানা লাগবে এরকম কিছু একটা, এই জন্য এটাকে শেষের দিকে রাখছি যেন তোমাদের বুঝাইতে আমার স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়। আমরা টপিকসগুলো আরেকবার একটু দেখি। পদার্থের গঠন আমরা বুঝে নিয়েছি, মৌলিক যৌগিক পদার্থ কি সেটা জানি, অণু পরমাণু তো বিস্তারিত আলোচনা করলাম, প্রতীক সংকেত বলে দিয়েছে। আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর আর এমনি ভর এক জিনিস না। আপেক্ষিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, আর একটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। এটা তেমন কোনো মানে পার্থক্য না অ্যাকচুয়ালি। আণবিক এবং পারমাণবিক লিখলাম কেন তোমরা হয়তো বুঝতে পারছো। পারমাণবিক লিখলাম পরমাণুর ভর যখন বের করবো তখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে পারমাণবিক ভর, আর যখন অণুর ভর বের করবো তখন যেটা করবো সেটা হচ্ছে আণবিক ভর। তাহলে আণবিক এবং পারমাণবিক ভর মনে হয় বোঝা। আপেক্ষিক এই জিনিসটা নিয়ে আলোচনা করার মূল মানে আমাদের টার্গেট সেটা হচ্ছে যে আপেক্ষিকটা বলতে যেটা বুঝায়, মাইন্ড ইট, আপেক্ষিক এটার অর্থ হচ্ছে কার্বন 12, কার্বনের ভর আমরা জানি 12, কার্বনের ভর আমরা জানি 12, কার্বনের অনেকগুলো আইসোটপ আছে, যেরকম কার্বন 13, কার্বন 14, সে জায়গা থেকে কার্বন 12 আইসোটপের, মানে কার্বন যেটা 12 যেটা তোমাদের পর্যায় সারণীতে মানে তোমরা কেমিস্ট্রিতে পড়ো, সে 12 আইসোটপের ভরের 12 ভাগের 1 ভাগ এতর সঙ্গে কণার ভর, এটার মানে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর।
ব্যাপারটা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, যাদের এই জিনিসটা নিয়ে খুব সমস্যা আছে। আই থিঙ্ক আজকের ক্লাসে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা যে ভরগুলো জানি, এই ভরগুলো কিরকম হয়, যে মনে করো সোডিয়ামের ভর হচ্ছে 23, ভর কখনো কিন্তু এরকম হয় না যে 23.02 তারপরে 23/2 এরকম ভগ্নাংশ, এরকম টাইপের কিছু হয় না। ক্যালসিয়াম 40, ভরগুলো কিন্তু এরকম হয়। এখন এই ভরগুলো কিভাবে মাপা হয়েছে? ভর বলতে আমরা কি বুঝি? একটা জিনিস কতটুকু ভারী, এরকম কিছু। একটা একটা জিনিসের মধ্যে কতগুলা অণু পরমাণু আছে সেই জিনিসগুলোকে বলা হয় ভর। তো ভর জিনিসটা যেভাবে বের করা হয়েছে, আপেক্ষিক ভরের যেটা অপেক্ষা, সেটা হচ্ছে কার্বন 12 আইসোটপ। যে আইসোটপটা আছে সেই আইসোটপটাকে 12 ভাগ করার পর যে একটা ভাগ পাওয়া যায়, সেই একটা ভাগের সঙ্গে তুলনা করা হয়। কাকে তুলনা করা হয়? যে পরমাণুর আমি ভর বের করছি সেই পরমাণুর একটা কণাকে তুলনা করা হয়। দিয়ে একটা কণাকে তুলনা করে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে তার ভর। মনে করো এই কার্বন 12 আইসোটপের ভরের 1/12 অংশ, কার্বন 12 আইসোটপের ভরের 1/12 অংশ 1.6 10⁻⁻24 গ্রাম। এটার সঙ্গে যে পরমাণুটা নিয়ে আমি কথা বলছি, মনে করো যদি অ্যালুমিনিয়াম নিয়ে কথা বলি, সোডিয়াম নিয়ে কথা বলি, সেই পরমাণুর একটা কণার ভর কতটুকু হবে সেই জিনিসটা আমি এখানে লিখবো। মনে করো 1.2 × 10⁻26 এরকম কিছু একটা ভর হলে এই দুইটাকে তুলনা করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার ভর, আপেক্ষিক ভর। আমি আপেক্ষিক ভরটা তোমাদের শুধু বুঝে রাখতে বলছি, কারণ তোমাদের এসএসসি কেমিস্ট্রিতে আপেক্ষিক ভর নিয়ে তেমন কোনো বিস্তারিত নাই। বাট এটা তুমি যদি কখনো অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে পড়তে যাও, বিএসসি করতে যাও অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে বা অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে, তখন তোমাদের এই জিনিসগুলো কাজে দিবে। আপেক্ষিকতা, প্রত্যেকটা জিনিসের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কথা বলা হবে, সেই জায়গাতে আপেক্ষিক জিনিসটা কাজে দিবে। তো এখন যদি আমরা বলি আপেক্ষিক আণবিক ভর, আমি পারমাণবিককে মিশিয়ে এখানে আণবিক দিলাম, তাহলে কি হবে? সেম জিনিস। কার্বন 12 আইসোটপের ভরের 1/12 অংশ, নিচেটা তো আমার সেম আছে, ঠিক আছে। বাট এখানে শুধু পরমাণুর, এখানে আমি লিখবো অণু। আমি কথাটা আরেকবার বলি, সেটা হচ্ছে যে কার্বন 12 আইসোটপের যে ভর, কার্বন 12 আইসোটপের যে ভর, সেই ভরের কে যদি 12 ভাগ করা হয়, সেই ভরকে যদি 12 ভাগ করা হয়, তার একটা অংশ, যার মান হচ্ছে এটা, এটার সঙ্গে তুলনা করতে হবে। জাস্ট তুলনা করতে হবে কাকে? যে অণুটার আমি ভর বের করতে যাচ্ছি সেই অণুটার একটা কণার ভরকে তুলনা করতে হবে, দিয়ে দেখতে হবে জিনিসটা কে কতটুকু বেশি, কতটুকু কম, যে মানটা বের হবে সেটা হচ্ছে তোমার আপেক্ষিক ভর। মানে পরমাণুর ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে আপেক্ষিক আণবিক ভর। তারপরেও যদি ব্যাপারগুলো নিয়ে সমস্যা থাকে একটু জানাবা, তাহলে আমি নেক্সটে শুধুমাত্র আপেক্ষিক ভর নিয়ে কোনো ক্লাস দেব। তো আপাতত আমাদের টপিকসগুলো শেষ, লাস্টে কোশ্চেন লেভেল যেটা আছে সেটাতে একটু বলি। কোশ্চেন কি কি হতে পারে? পদার্থের গঠন নিয়ে, অণু পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, এরকম আসতে পারে। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। অবজেক্টিভ প্রচুর হয় এই জায়গায়, যে কয়েকটা টপিক আলোচনা করেছি অবজেক্টিভ প্রচুর হয়।